এখানে ভাস্কর্য নিয়ে প্রথমত আসলে হঠাৎ করেই বিষয়টা আসছে, কারণ ভাস্কর্য ধরেন আপনি যে এই 2 দিন আগেই হয়েছে এমনটি নয়, কিন্তু হঠাৎ করে ভাস্কর্য নিয়ে একেবারে যেভাবে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু বা রাজনীতির এখন আলোচনায় মনে হচ্ছে যে ভাস্কর্য, এই বিষয়টি আমার কাছে মানে খুব ভালো মনে হচ্ছে না। কারণ হচ্ছে যে বিশেষ করে বিভিন্ন দেশে যারা স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকে তারা জনগণের দৃষ্টিকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেকগুলো ইস্যু তৈরি করে। যেমন আপনি দেখেছেন যে বাংলাদেশে আপনার সেই বেশ কয়েক বছর ধরেই জঙ্গিবাদের একটা মানে হচ্ছে আলোচনা চলছে, কিন্তু এর অনেকগুলো ঘটনাই আবার সুপরিকল্পিত ছিল, কোথাও কোথাও নাটক, সরকারি নাটক, এগুলো কিন্তু প্রমাণিত হয়েছে, মিডিয়া এসেছে। সুতরাং সেই জায়গা থেকে এটা বলা যাচ্ছে যে এই যে জঙ্গিবাদ, এগুলো কিছু কিছু ক্ষেত্রে সরকার মানে হচ্ছে পশ্চিমাদের সাপোর্ট নেওয়ার জন্য মানে হচ্ছে নাটক সাজাচ্ছে। এবং তারপরে দেখেন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, এই সেই, যেমন আপনার রেশমার কাহিনী, যে রানা প্লাজার ট্র্যাজেডি 17 দিন পরে উদ্ধার করলো, সমস্ত বিশ্ব মিডিয়া হইচই ফেলে দিল, অথচ পরে আমরা জানলাম যে এটি একটি নাটক সাজানো। তারপরে আবার এই যে কিছুদিন আগে লঞ্চ ডুবি হলো, সুমন ব্যাপারী নামে একজন ইয়ং যুবক, সে হচ্ছে কি আমরা শুনলাম যে 8 ঘন্টা না কয়েক ঘন্টা পানির নিচে ছিল। হ্যাঁ, এটা নিয়ে পুরো হয়েছে মিডিয়ায়, আলোচনার কেন্দ্রবিন্দু ওই, পরে শুনলাম যে সেগুলো ভুয়া। তো এইভাবে সরকার কিন্তু যখন জনগণ একটা সিরিয়াস ইস্যুতে আলোচনায় থাকে, দেশের মধ্যে একটা রাজনৈতিক উত্তেজনা থাকে, সে সময় সরকার নানাভাবে হচ্ছে আপনার প্রভাবিত করে, অনেকগুলো ইস্যু তৈরি করে। যেমন এই মুহূর্তে বাংলাদেশের আলোচনায় ছিল যে একটা মধ্যবর্তী নির্বাচন, কেউ কেউ বলছেন মধ্যবর্তী নির্বাচন, কেউ কেউ বলছেন একটা ফ্রেশ ইলেকশন। মোট কথাই করোনাকালীন সময় সরকারের যে দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের যে চিত্র জাতির সামনে উঠে আসলো, যে প্রতি বছর 65,000 কোটি টাকা এদেশ থেকে পাচার হচ্ছে, সেটা দিয়ে 2টা পদ্মা সেতু করা যায়। আর আমাদের মিডিয়াগুলো, সরকার আপনার টকশো আলোচনা তুলে দিচ্ছে, ওই পদ্মা সেতু একটা করে স্প্যান বসায়, সব মিডিয়াগুলো তাক করে দেখাচ্ছে, টকশো হচ্ছে যে পদ্মা সেতু স্প্যান বসে 38টা, আমার 2টা স্প্যান বাকি, 3টে স্প্যান বাকি, তাহলে স্বপ্নের সেতু তৈরি হবে, একটা সেতু দিয়ে জাতি উদ্ধার হয়ে যাবে। তো এই যে তামাশা, এগুলো হচ্ছে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য, যে ওই 65,000 কোটি টাকা যে পাচার হচ্ছে ওই দিকে জনগণের খবর নাই। গত 7 বছরে পাচার হয়েছে 4.5 কোটি টাকা, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। তো এই ভাস্কর্যের ইস্যুটা ধরেন আমার কাছে যেটা মনে হয়েছে যে হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, এবং বিশেষ করে দলমত নির্বিশেষে এই সংগঠনটি বাংলাদেশের ইসলাম ধর্মের অনুসারী মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে। 2013 সালে যে তারা দাবি দেওয়া করেছিল এবং তাদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, দমনপীড়ন হয়েছে, অনেকে ভেবেছিল যে হেফাজত বোধহয় ওর পরে শেষ হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে হেফাজতের একটা অংশ আবার সরকারের সাথে আপোষ করেছে, যে বলেছে রেলওয়ের জায়গা নিয়েছে, কেউ কেউ টাকা পয়সা নিয়েছে, বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছে, একটা অংশ আপোষ করেছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট, যেটা সর্বশেষ হেফাজতের কমিটি গঠনের সময় আমরা যেটা দেখলাম। তো তারপরেও হেফাজতে ইসলামের আমরা দেখেছি যে যারা প্রকৃতপক্ষে যারা সংগ্রামী এবং যারা একেবারেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং নীতি নৈতিকতার সাথে আপোষ করে না, সেই অংশটা হচ্ছে আপনার এই তাদের যে একটা সম্মেলনের মধ্য দিয়ে উঠে এসেছে। এইটা সরকারের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়েছে, যে এই অংশটা তো সরকারের সাথে আপোষ করেনি, এবং জুনায়েদ বাবুনগরী সহ অনেকে তারা নির্যাতিত হয়েছেন, বাট সরকারের সাথে আপোষ করেনি। সেখানে সরকার একটা চরম মাথা ব্যথা হয়েছে। সেখানে সরকার নানাভাবে চেষ্টা করছে হেফাজতকে বিতর্কিত করার জন্য। না, সেটা বলছি যে সেখানে মাথা ব্যথা ছিল। তারপরে আবার এই ভাস্কর্য ইস্যুতে যখন হেফাজতের নেতারা খুব কড়া বক্তব্য দিয়েছেন, সোচ্চার হয়েছেন, তখন সরকার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য নানাভাবে চেষ্টা করেছে। এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম, যে দেখেন যখন হেফাজতে ইসলাম ভাস্কর্যের বিপক্ষে অবস্থান নিয়েছে, তখন সরকার শুরুর দিকে ওইভাবে রিয়্যাক্ট করে নেই। চরমোনাই পীর সাহেব অবস্থান নিয়েছে, খুব একটা রিয়্যাক্ট করে নেই। তারপরে অন্যান্য সংগঠনকে দিয়ে সরকার আস্তে আস্তে শুরু করিয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এবং আজকের সর্বশেষ ওবায়দুল কাদের সাহেব সোহরাওয়ার্দীর আপনার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে যেটি বললেন, যে তারা মাথা গরম করতে চায় না এবং তারা মানে হচ্ছে কি বলে, যে কারোর সাথে সংঘাতে যেতে চায় না,
দ্যাট মিনস হয়তো এটা হতে পারে যে হেফাজতের দাবি দেওয়ার প্রতি তারা একটু নমনীয় হচ্ছে, এবং হেফাজত সহ অন্যান্য যে বাংলাদেশের শীর্ষ আলেমোলামা রয়েছে তারা যে আজকে যাত্রাবাড়িতে যেই একটা সমাবেশ করেছে, সেখান থেকে তাদেরও যে বক্তব্যগুলো এসেছে সেগুলো আগের বক্তব্য থেকে একটু ভিন্ন ধরনের। আগের বক্তব্য ছিল একেবারে কড়া বক্তব্য যে এটা করতে হবে, ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেবে, কিন্তু এখন তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে এইটা আমরা আহ্বান জানাই। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দুই পক্ষের সুর একটু নরম হচ্ছে, এবং মূল জায়গা থেকে বিশেষ করে হেফাজতের ইসলামের তো সহ এই যে ধর্মভিত্তিক সংগঠনের নেতারাও একটু ছাড় দিচ্ছেন, সেটা আমার দৃষ্টিতে খারাপ না। কারণ একটা দেশে আপনার বাংলাদেশ তো আর একেবারে ইসলামিক রিপাবলিক কোনো কান্ট্রি না যে এখানে সমস্ত আইন কানুন নিয়ম নীতি আপনি কুরআন সুন্নাহর আলোকে চাইলেই হবে। সেটি যতটুকু আদায় করা যায়, যতটুকু ইমপ্লিমেন্ট করা যায়, সেটি আস্তে আস্তে আলেমোলামারা চেষ্টা করতে পারে, দাবি দেওয়া জানাতে পারে, এবং সরকারও যতটুকু সম্ভব মেনে নিবে বা যতটুকু তারা পারে করবে। কিন্তু আমার পক্ষে যে একেবারে কাটকাট বিরোধিতা, মুখোমুখি অবস্থানের থেকে আসলে কোনো কিছু সম্ভব না। সেক্ষেত্রে সর্বশেষ যেটি হয়েছে সেটি আমি মনে করি দুই পক্ষের জন্য একটা উইন উইন পজিশন হয়েছে, যে সরকারও তাদের জায়গা থেকে ছাড় দিয়েছে, নমনীয় হয়েছে, এবং হেফাজত সহ ধর্মভিত্তিক নেতারাও তাদের জায়গা থেকে নমনীয় হয়েছে। কিন্তু মাঝখানে এই যে উত্তেজনাটা সৃষ্টি হলো, তাহলে এইটা কেন তৈরি হলো? সে কারণে আমি বলছি যে আপনার মাঝখানের যে আলোচনাগুলো সেগুলো কিন্তু আড়াল হয়ে গেছে। এই যে সরকারের লুটপাট, মধ্যবর্তী বা ফ্রেশ ইলেকশন, তারপরে আপনার বিভিন্ন অঘটন, এই যে হাজী সেলিম কিংবা মেজর সিনহা হত্যাকাণ্ড, এইসব বিষয়গুলো কিন্তু এই ভাস্কর্যের আড়ালে চাপা পড়ে গিয়েছিল। এখন দেখার পালা যে সেই পুরানো অমীমাংসিত ইস্যুগুলো এখন কি অবস্থায় হয়। ভাস্কর্য ইস্যু তো মোটামুটি সেটেল বলা যায়। আপনারা মূলত ভাস্কর্য নির্মাণ হোক এটা পক্ষে না বিপক্ষে? না, আমরা এটার পক্ষে বিপক্ষে ওইভাবে অবস্থান নিতে চাই না। আমরা বলছি যে আমরা প্রত্যেকের মূল্যবোধকে আমরা সম্মান জানাই, যে যারা ভাস্কর্যের বিরোধিতা করেছে তাদের মূল্যবোধের প্রতি আমাদের রেসপেক্ট আছে, এবং যারা আবার চাচ্ছে তাদের মূল্যবোধকে আমরা অস্বীকার করতে পারি না। কারণ ভাস্কর্য পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, কিন্তু তারপর আমরা বলছি যেহেতু বাংলাদেশ আপনার 90% মুসলিম অধ্যুষিত দেশ, সুতরাং এই বিশাল জনগোষ্ঠীর সেন্টিমেন্টকেও তো আবার ইগনোর করার উপায় নেই। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয়, ধরেন আমরা তো সরকারে নাই, সুতরাং রাজনৈতিক দল হিসেবে একটা বিতর্কিত ইস্যুর পক্ষে বিপক্ষে যাওয়াটা খুব ডিফিকাল্ট, এবং এই জায়গা থেকে রাজনীতিবিদ হিসেবে আমাদের কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে। কারণ সরকারই যেখানে স্ট্রেট ফরওয়ার্ড বলছে না, সেই জায়গা থেকে আমার মনে হয় যা করতে হবে আলোচনার ভিত্তিতে করতে হবে, দুই পক্ষের আলোচনার। এখানে যেহেতু দুই পক্ষ অলরেডি তৈরি হয়েছে, একটা পক্ষ হচ্ছে সরকার এবং আরেকটা পক্ষ হচ্ছে যে আপনার আলেমোলামারা তথা যারা এই ভাস্কর্যের বিপক্ষে অবস্থান নিয়েছে। কাজে এটা সরকার এবং তাদের সিদ্ধান্ত। এই বিষয়ে আমি সিদ্ধান্ত দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না, সুতরাং এই বিষয় নিয়ে আমি ওইভাবে কথা বলতে চাই না। আগে সরকার টার্গেট ছিল শুধুমাত্র বিএনপি জামাত, যে তাদেরকে মামলা হামলা করে পর্যদস্ত করেছে। একটা ছেলে সেলুনে চুল কাটতে গেছে, ছাত্রদলের ছেলে, তাকে ধরে নিয়ে মামলা দিয়ে বলছে নাশকতার পরিকল্পনা করতেছিল। 5 জনে মিলে চা খাচ্ছে, সেখানে তারা বলছে যে তারা নাশকতার পরিকল্পনা করতেছিল। এবং কথা ভিন্ন মতের ছাত্ররা বিশ্ববিদ্যালয় কলেজের হলগুলোতে শিবির বলে, ছাত্রদল বলে ট্যাগ দিয়ে মেরে প্রশাসনের সহযোগিতায় তারা, মানে বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনের সহযোগিতায় তারা পুলিশের হাতে তুলে দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাদের জীবন বরবাদ করে দিয়েছে। এখন তারা একটু যেহেতু বিরোধী দল হিসেবে কণ্ঠাস অবস্থায় আছে, এখন আমরা যেহেতু বর্তমান এই সরকারের দুঃশাসন এবং এই যে তারা সাম্প্রদায়িকতার মুখোশে যে ক্ষমতায় থাকছে অসাম্প্রদায়িক চেতনার নামে, এগুলো যখন আমরা জাতির সামনে মুখোশ উন্মোচন করে ধরছি, তাদের লুটপাট দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখন কিন্তু তারা আমাদেরকেও এখন প্রতিপক্ষ ভাবা শুরু করছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরকারি দলের ক্যাডার, গুন্ডা বাহিনী, প্রশাসনের লোকজন আমাদের ছাত্র নেতাদের, যুব নেতাদের বাসা বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। তাদেরকে বলছে যে তারা কাজ করলে চাকরি পাবে না, যুব নেতাদের বলছে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এইভাবে হুমকি দিচ্ছে। সেই প্রতিকূল পরিবেশের মধ্যেও কিন্তু আমরা আমাদের কার্যক্রম বেশ এগিয়ে যাচ্ছে। এই যে আজকে যে একটা অফিস নিয়েছি, ধরেন এটা প্রায় 1 লাখ টাকা মেনটেন্যান্স খরচ অফিসের, 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হয়েছে। একটা টাকা আমি আমার বাপের জমি বেচে আইনা দেয়নি, কিংবা এখানকার কোনো ছাত্রনেতারা মানে বাপের জায়গা জমি বেচা এই অফিস নেয়নি। গণমানুষের অংশগ্রহণ রাজনীতি চলছে, সুতরাং মানুষ তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে, তারা আমাদের দিকে আসতেছে, আমাদের কার্যক্রমে অংশ নিচ্ছে। এখন সরকার সেইখানে দেখেন কি নোংরামিটা করেছে, যে আমরা বিকাশ রকেটে একটা অনলাইন আপনার ফান্ড রেজ করার জন্য কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলাম, সেগুলো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। তো তারপর এই প্রতিকূল পরিবেশে যতটুকু করা যায় আমরা চেষ্টা করছি।
যেমনটা আপনি বলেছেন যে আমরা আলেম ওলামাদের প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে, এবং একইভাবে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। এদেশের ভিন্ন মতের যারা রাজনীতি করছে তাই প্রত্যেকের মূল্যবোধকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কোনো রক্ষণশীল কট্টর মতবাদ যেটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, সমাজে বিভাজন তৈরি করে, সেটাকে আমরা ঘৃণা করি।